গুড মর্নিং এভরিবডি, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আলোচনা হয়েছিল লেন্স এবং প্রিজম প্রতিসরণ মোটামুটি হয়েছে। এবারে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসে সেই প্রশ্ন সম্পর্কে প্রথম আলোচনা করছি। প্রথম প্রশ্ন বোর্ডে লেখা আছে, লক্ষ্য করো, সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে বিচ্ছুরণ হয় না কেন? প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে বিচ্ছুরিত হয়, কিন্তু সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে বিচ্ছুরিত হয় কেন? সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে যদি আলোকরশ্মি যায় তাহলে যৌগিক বর্ণরূপে যদি আলোকরশ্মি কাঁচফলকের মধ্যে প্রবেশ করে নির্গত হওয়ার সময় যৌগিক বর্ণরূপেই প্রতিসৃত হয়। কেন না, একটা সমান্তরাল কাঁচফলক, লক্ষ্য করো, একটা সমান্তরাল কাঁচফলক, এইরকম সমান্তরাল কাঁচফলক, এই সমান্তরাল কাঁচফলককে যদি আমি এইভাবে বিভাজন করি তাহলে এই রকম একটা প্রিজম আকার ধারণ করছে, আবার এই রকম একটা প্রিজম আকার ধারণ করছে। এই দুটো প্রিজম আকার ধারণ করছে। তাহলে এখানে লক্ষ্য করো, যদি আলোকরশ্মি আপতিত হয় যৌগিক বর্ণের আলোকরশ্মি, তাহলে এই প্রিজম দ্বারা দুভাগে ভাগ হয়ে গেল, বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। আমি দুটো ভাগ করে দেখাচ্ছি। যখন সেই রশ্মিটা উল্টানো প্রিজমের মধ্য দিয়ে যাবে, আবার তারা দুভাগে যুক্ত হয়ে বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছ, সমান্তরাল কাঁচফলক দুটি উল্টানো প্রিজমের সমষ্টি। তাই একটি প্রিজমের মধ্য দিয়ে যখন আলোকরশ্মি বিচ্ছুরণ হচ্ছে, অর্থাৎ উপাদান বর্ণে বিভক্ত হয়ে যাচ্ছে, অপর প্রিজমটি যেহেতু এর সাপেক্ষে উল্টানো আছে, তাই বিচ্ছুরিত রশ্মিগুলি আবার সংযুক্ত হয়ে যৌগিক বর্ণরূপে নির্গত হচ্ছে। তাই সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে বিচ্ছুরণ হয়। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চিন, ফাঁপা প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে বিচ্ছুরিত হয় না কেন? একটা ফাঁপা প্রিজম, দেখো, একটা ফাঁপা প্রিজম প্রত্যেকটা ধার সমান্তরাল কাঁচফলকের মতো আচরণ করে। ধরো এই একটা প্রিজম, এটা মাঝখানটা ফাঁপা, এটা একটা ফাঁপা প্রিজম। তাহলে আলোকরশ্মি যখন এখান দিয়ে প্রতিসৃত হয়, কাঁচে প্রবেশ করে, তাহলে এই অংশটা একটা সমান্তরাল কাঁচফলকের ন্যায় আচরণ করছে। তাই এখান দিয়ে আলোকরশ্মি যদি যায় তাহলে শুধুমাত্র পার্শ্বসরণ ঘটবে, শুধুমাত্র পার্শ্বসরণ ঘটবে, অর্থাৎ এইরকমভাবে নির্গত হয়ে যাবে। তাহলে আলোকরশ্মি পার্শ্বসরণ ঘটেছে, দেখতে পাচ্ছ। আবার একইভাবে দ্বিতীয় তলে যখন প্রতিসৃত হবে, এটাও একটা সমান্তরাল কাঁচফলকের ন্যায় আচরণ করছে, দেখতে পাচ্ছ। তাহলে এক্ষেত্রেও আলোকরশ্মি পার্শ্বসরণ ঘটবে, অর্থাৎ এই রকম পথে আবার বেরিয়ে যাবে। তাহলে সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি বিচ্ছুরিত হয় না, তাহলে এটাও যেহেতু সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হচ্ছে, শুধুমাত্র পার্শ্বসরণ ঘটেছে। দ্বিতীয় তলে যখন আপতিত হচ্ছে প্রিজমের, এটাও একটা সমান্তরাল কাঁচফলকের ন্যায় আচরণ করছে, তাহলে এখানেও শুধু পার্শ্বসরণ ঘটেছে। তাহলে পার্শ্বসরণ শুধুমাত্র ঘটবে, কিন্তু উপাদান বর্ণে বিভক্ত হবে না। তাই ফাঁপা প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে প্রতিসৃত হয় না। ওকে, নেক্সট প্রশ্ন, গ্লিসারিনে কাঁচদণ্ড ডোবালে দেখা যায় না কেন? গ্লিসারিনের প্রতিসরাঙ্ক এবং কাঁচদণ্ডের প্রতিসরাঙ্ক প্রায় সমান।
তাই যখন গ্লিসারিনে কাঁচদণ্ডকে ডোবানো হয় তখন গ্লিসারিন থেকে কাঁচদণ্ডে আলোকরশ্মি প্রবেশ করলে দিকের কোনো পরিবর্তন হয় না। আর দিকের পরিবর্তন হয় না বলে আমরা বিভেদ তলকে দেখতে পাই না। অর্থাৎ একটা গ্লিসারিন আছে একটা পাত্রে, আমি ওই গ্লিসারিনে একটা কাঁচদণ্ডকে ডোবালাম, এটা একটা কাঁচদণ্ড। তাহলে যখন আলোকরশ্মি বায়ু থেকে গ্লিসারিনে প্রবেশ করলো, প্রতিসরণ হলো, কিন্তু গ্লিসারিনে প্রবেশ করার পর যখন গ্লিসারিন থেকে কাঁচদণ্ডে প্রবেশ করলো তখন আলোকরশ্মি সোজা চলে যাচ্ছে, কোনো প্রতিসৃত হচ্ছে না, সোজা এরকম চলে যাচ্ছে। কেন সোজা চলে যাচ্ছে? না, গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কাঁচদণ্ডের প্রতিসরাঙ্ক প্রায় সমান। আমরা যখন আলোকরশ্মি একটা মাধ্যম থেকে ভিন্ন প্রতিসরাঙ্কযুক্ত একটা মাধ্যম থেকে ভিন্ন প্রতিসরাঙ্কযুক্ত অপর মাধ্যমে প্রবেশ করে তখন দিকের পরিবর্তন হয়, আর দিকের পরিবর্তন হয় বলে ওই বিভেদ তলটাকে আমরা বুঝতে পারি। তাহলে এখানে যেহেতু দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই গ্লিসারিন আর কাঁচদণ্ড এদের বিভেদ তল আমরা বুঝতে পারি না। তাই গ্লিসারিন এর মধ্যে কাঁচদণ্ডকে ডোবালে আমরা কাঁচদণ্ডকে দেখতে পাই না। ওকে, নেক্সট প্রশ্ন লক্ষ্য করো, পরম প্রতিসরাঙ্ক সর্বদা একের বেশি হয়। কেন একের বেশি হয়? না, পরম প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা জানি c/v। সিটা কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। আর ভিটা কি? যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করছি সেই মাধ্যমে আলোর গতিবেগ। যে মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করছি সেই মাধ্যমে আলোর গতিবেগ। আমরা জানি সর্বদা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয়। সর্বদা c>v। যে কোনো মাধ্যমে আলোর গতিবেগ থেকে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয়। তাহলে c যেহেতু বেশি হয় তাহলে অবশ্যই c/v > 1 হবে। তাহলে অবশ্যই c/v > 1 হবে। তাহলে c/v যেহেতু > 1, মিউ সমান c/v, অর্থাৎ মিউ > 1 হবে। তাই পরম প্রতিসরাঙ্ক সর্বদাই একের থেকে বেশি হয়। ওকে, এবারে নেক্সট অঙ্ক, একটি প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি, ইহার একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলে দেখাও যে অপর মাধ্যম থেকে রশ্মি লম্বভাবে নির্গত হবে এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে। আমি আগের ক্লাসে এই অঙ্কটা দিয়েছিলাম। আচ্ছা, এখানে প্রতিসারক কোণ 30 ডিগ্রি আর একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। প্রতিসারক কোণ 30 ডিগ্রি, একটি কোণে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে একটা প্রিজম। তাহলে প্রতিসারক কোণ কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। আর অভিলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে? 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তাহলে প্রতিসৃত হলো এখানে দিয়ে আমাকে দেখাতে বলেছে এটা তো অভিলম্ব, তাহলে অভিলম্ব বরাবর এইরকমভাবে নির্গত হবে, অভিলম্ব বরাবর নির্গত হবে, এটা দেখাতে বলেছে। তাহলে আমি এখানে অভিলম্ব বরাবর নির্গত হবে মানে আমি এখানে বলতে পারি ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা আমরা জানি। তাহলে আমি I2 নির্ণয় করব। এখানে প্রতিসারক কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে I1 হচ্ছে 60 ডিগ্রি, আর কিছু দেয়নি। তাহলে চ্যুতিকোণ কত দিয়েছে? চ্যুতিকোণ দিয়েছে
আর একটা লেখা হয়নি, চ্যুতিকোণ 30 ডিগ্রি। চ্যুতিকোণ না দিলে অঙ্কটা হবে না। চ্যুতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি মান বসিয়ে দিই। 30 ডিগ্রি সমান I1 কত, 60 ডিগ্রি, প্লাস I2 মাইনাস নির্গমন কোণ, আরে প্রতিসারক কোণ কত, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে সমাধান করলে দাঁড়াবে I2 সমান কত হবে, 0 ডিগ্রি। অর্থাৎ I2 0 মানে সে অভিলম্ব বরাবর নির্গত হচ্ছে, এই বরাবর নির্গত হচ্ছে। তাহলে এই বরাবর নির্গত হচ্ছে মানে তার প্রতিসরণ মানে নির্গমন কোণ 0। নির্গমন কোণ 0 কখন হয়, যখন R=R2 0 হবে, তখন I2 0 হবে। কারণ লম্বভাবে নির্গত হলেও লম্বভাবে যদি যায় তখনই সোজা চলে যাবে, তখনই কোনো প্রতিসরণ কোণ থাকবে না। মানে রশ্মিটা এই রকম বরাবর যাচ্ছে, মানে চিত্রটা এই রকম নয়, চিত্রটা উপর থেকে আসবে দিয়ে প্রতিসৃত হয়ে এমনভাবে হবে যে এই বরাবর মানে ত্রিভুজটা এমনভাবে হবে যাতে প্রতিসৃত হওয়ার পর রশ্মিটা এই বরাবর নির্গত হচ্ছে। তাহলে লম্বভাবে নির্গত হচ্ছে মানে I2 0 মানে অবশ্যই R2 0। তাহলে R2 যদি 0 হয় তাহলে আমরা প্রতিসারক কোণ সমান জানি, প্রতিসারক কোণ A সমান R1 প্লাস R2, প্রতিসারক কোণ A সমান R1 প্লাস R2। তাহলে এক্ষেত্রে R2 0 অর্থাৎ দ্বিতীয় তলে আপতিত কোণ, এটা দ্বিতীয় তলে আপতিত কোণ এটা 0। তাহলে প্রতিসারক কোণ কত, 30। তাহলে 30 সমান R1। তাহলে R1 এখানে বের করে নিতে পারলাম। তাহলে R1 যেহেতু বের করে নিতে পারলাম, তাই আমি প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন I1 বাই সাইন R1 এই সূত্রে বসিয়ে দিলে আমি পেয়ে যাব। তাহলে সাইন I1 এর মান কত ডিগ্রি কোণে আপতিত হয়েছে, সাইন 60 ডিগ্রি। আর R1 কত বের করলাম, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। আর সাইন 60 ডিগ্রির মান আমরা জানি, সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 30 ডিগ্রির মান 1/2। সমাধান করলে হবে 2 না সরি সমাধান করলে হবে √3। তাহলে এক্ষেত্রে প্রতিসরাঙ্ক সমান √3। তাহলে আশা করি বোঝা গেল। প্রথমে I2 বার করবে, I2 যদি 0 হয় তাহলে লম্বভাবে নির্গত হয়, অভিলম্ব বরাবর নির্গত হয়। লম্বভাবে যখন নির্গত হবে অবশ্যই সেই তলে আপতন কোণ 0 হবে, অর্থাৎ R2 0। তাহলে আমরা জানি A সমান R1 প্লাস R2, তাহলে R1 সমান 30 ডিগ্রি। তাহলে মিউ সমান সাইন I1 বাই সাইন R1, এখানে মানগুলো বসিয়ে দিলে আমি প্রতিসরাঙ্ক বের করতে পারবো। নেক্সট প্রশ্ন দেখো, জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 3/2 হলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, আমরা গাণিতিক সূত্রগুলো আগের ক্লাসে করানো হয়েছে। আমরা জানি জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক অর্থাৎ W মিউ জি, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান কাঁচের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক বাই জলের পরম প্রতিসরাঙ্ক। এটা মনে রাখবে। তাহলে মানগুলো বসিয়ে দিই। কাঁচের প্রতিসরাঙ্ক কোনটা, 3/2, আর জলের প্রতিসরাঙ্ক কত, 4/3 সমান কত, 3/2 ইন্টু উল্টে গেলে 3/2 ইন্টু 3/4 সমান 9/8। তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 9/8। এখানে একটা জিনিস মনে রাখবে, এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ আছে। আবার যদি গতিবেগ অনুসারে করি তাহলে W মিউ জি অর্থাৎ জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান কত, VW/VG।
গতিবেগের অনুপাত জানলে আমরা জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বের করতে পারবো। দেখো ডব্লিউমিজি জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক, কিন্তু গতিবেগের অনুপাত দিয়ে করলে গতিবেগের অনুপাত যে দিয়ে করি তার উল্টে যাবে, অর্থাৎ জলের গতিবেগ বাই কাঁচের গতিবেগ। এখানে কাঁচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক, এখানে উল্টে যাচ্ছে জলের গতিবেগ বাই কাঁচের গতিবেগ, অর্থাৎ প্রতিসরাঙ্ক গতিবেগের সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে, এটা মনে রাখবে। তাহলে যদি বলে জল মাধ্যমে এবং কাঁচ মাধ্যমে গতিবেগের অনুপাত কত, না গতিবেগের অনুপাত, কারণ জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান VW বাই VG সমান, তো এইটা বের করেছি কত 9/8, তাহলে গতিবেগের অনুপাত 9:8 হবে। জল মাধ্যমে আলো এবং কাঁচ মাধ্যমে আলোর গতিবেগের অনুপাত 9:8, তাহলে গতিবেগের অনুপাতও বের করতে পারি। এই রকম প্রশ্ন আরও কিছু বলছি, লক্ষ্য করো, শুনে নাও তোমরা। 60 ডিগ্রি কোণ বিশিষ্ট কোনো প্রিজমের একটি রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলো। 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা প্রিজমের কোনো রশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হলো। যদি রশ্মিটি প্রিজমের অপরতল থেকে 20 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ কত? এই রকম টাইপের প্রশ্ন আসে। আমরা জানি ডেল সমান I1 প্লাস I2 মাইনাস A। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজম, অর্থাৎ প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, তাহলে তোমরা সেটা 60 এর পরিবর্তে বসিয়ে দিবে। আর প্রথম তলে আপতিত হয়েছে কত ডিগ্রি কোণে? 50 ডিগ্রি কোণে, তাহলে তোমরা বসাবে I1 সমান 50 ডিগ্রি। আর অপর তল থেকে নির্গত হয়েছে কত ডিগ্রি কোণে? 20 ডিগ্রি কোণে, অর্থাৎ I2 এর পরিবর্তে 20 বসাবে। তাহলে সেক্ষেত্রে ডেল সমান বেরিয়ে যাবে, অর্থাৎ চ্যুতিকোণ বেরিয়ে যাবে। আবার এরকম প্রশ্ন আসতে পারে, কোনো আলোকরশ্মি বায়ু থেকে জলে 50 ডিগ্রি কোণে আপতিত হলো এবং প্রতিসরণ কোণের মান 45 ডিগ্রি হলো, তাহলে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ সবসময় বের করবে শুধু প্রতিসরণ, প্রিজম নয়, এমনি প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি মান হবে বড়টা থেকে ছোটোটা। এটা সহজ উপায় বোঝার, ঠিক আছে? তাহলে 45 বিযুক্ত 30 সমান কত? 50 বিযুক্ত 45, 50 বলেছি মনে হয়, 50 বিযুক্ত 45 সমান কত? 5 ডিগ্রি চ্যুতিকোণ। মনে রাখবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলোকরশ্মি আসে তাহলে চ্যুতিকোণ হবে R-I, আবার লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আলোকরশ্মি প্রতিসৃত হয় তাহলে চ্যুতিকোণ হবে I-R। আবার এটা এরকম প্রশ্ন আসতে পারে, 40 সেন্টিমিটার গভীরতার একটি খালি বালতিতে জল পূর্ণ করায় গভীরতা 10 সেন্টিমিটার কমে গেল। 40 সেন্টিমিটার বালতি, 40 সেন্টিমিটার গভীরতার একটি খালি বালতি যখন জলপূর্ণ করা হলো তাহলে তার গভীরতাটা 10 সেন্টিমিটার কমে গেল। তাহলে সেক্ষেত্রে জলের প্রতিসরাঙ্ক কত? তাহলে জলের প্রতিসরাঙ্ক সমান মনে রাখবে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। জলের প্রতিসরাঙ্ক সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। যখন খালি ছিল তার প্রকৃত গভীরতা 40 সেন্টিমিটার ছিল, যখন জলপূর্ণ করা হলো তখন 10 সেন্টিমিটার কমে গেল, অর্থাৎ আপাত গভীরতা 40 মাইনাস 10 সমান 30 সেন্টিমিটার। তাহলে 40/30 সমান 4/3, জলের প্রতিসরাঙ্ক 4/3। তাহলে এটাও একটা সূত্র মনে রাখবে, লিখে নিবে খাতায়, যে প্রতিসরাঙ্ক সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা দিলে এটাও প্রতিসরাঙ্ক পাওয়া যায়। আবার কিছু প্রশ্ন বলছি, ধরো জল সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক, জল সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক 4/3, তাহলে তেল সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কি হবে? উল্টে যাবে। জল সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক যদি 4/3 হয় তাহলে তেল সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 3/4 হবে, উল্টে যাবে। এইটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে অনেকগুলো প্রশ্ন আমি বোর্ডে লিখলাম না, বললাম, সেটাও তোমরা খাতায় নোট করবে। নেক্সট প্রশ্ন বোর্ডে লেখা আছে, লক্ষ্য করো, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5,
শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ তাহলে কাঁচের মধ্যে 500 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে এটা লেখা আছে। তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। তাহলে আমরা জানি মিউ সমান c/v, এই সূত্রে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করব। মিউ সমান c/v, এই সূত্রে আমরা কাঁচ মাধ্যমে আলোর গতিবেগটা নির্ণয় করে নিচ্ছি। তাহলে মিউ সমান c/v, তাহলে মিউ কত বলেছে? মিউ বলেছে 1.5 সমান সির মান কত? 3 × 10⁸ বাই ভি আমি জানি না। তাহলে এখান থেকে ভি সমান বের করব কত হবে? 3 × 10⁸ বাই 1.5। এটা কাটাকাটি করলে 2 কেটে যাবে টোটাল, তাহলে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এটা কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। এবারে কাঁচের মধ্যে 500 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা জানি এস অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এস সমান ভিটি। তাহলে টি সমান s/v, এখানে দূরত্ব কত? 500 মিটার অতিক্রম করবে, আর ভি কত? 2 × 10⁸, ঠিক আছে, এত সেকেন্ড। এটাকে কাটাকুটি করলে কত দাঁড়াবে? সমান 2.5, আর এটা -8 × 100 মানে 10⁻⁻6, মানে 5/2, 5/2 মানে 2.5, আর 100/10⁸ মানে 10⁻2/10⁸। তাহলে কত হবে? -6, 2 - 8 মানে -6, তাহলে 2.5 × 10⁻6 সেকেন্ড এত সময় লাগবে। কাঁচ মাধ্যমে অতিক্রম করতে 500 মিটার অতিক্রম করতে এত সময় লাগবে।